নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি উপস্থিত হয়েছি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর অফ এন্ডোক্রিনোলজি প্রফেসর ডক্টর শুভঙ্কর চৌধুরীকে। নমস্কার স্যার। নমস্কার। আর একবার আপনাকে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো। প্রথমেই প্রি ডায়াবেটিক এই শব্দটা আমাদের এখন ধীরে ধীরে প্রচলিত হচ্ছে। প্রি ডায়াবেটিক বলতে আপনারা কি বলেন? ডায়াবেটিসের আগের স্টেজ, তার একটা ডেফিনেশন অর্থাৎ বায়োকেমিক্যাল ডেফিনেশন আছে যে কত সুগার হলে প্রি ডায়াবেটিস বলা হবে। তো সেখানে আইদার খালি পেটে সুগারের ভিত্তিতে বা গ্লুকোজ খাওয়ার 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে বা HbA1c, এই তিনটে জিনিস দিয়ে আমরা প্রি ডায়াবেটিসটা ডিফাইন করি। তো খালি পেটে আমরা 100 অবধি নর্মাল ধরি, 126 বা তার উপরে গেলে ডায়াবেটিস ধরি। এই মাঝখানে যেটা 100 থেকে 126, এখানেও নয় ওখানেও নয়, সেইটা হচ্ছে প্রি ডায়াবেটিস। সেটা প্রি ডায়াবেটিস দুটো ভাবে হতে পারে। একটা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, এটা সেই যেখানে খালি পেটে সুগার দেখলে 100 থেকে 126-এর মধ্যে থাকছে, বা 100 থেকে 125 ধরে নিই, 126 হলে আমরা ডায়াবেটিস বলি। সেটা প্রি ডায়াবেটিসের একটা ডেফিনিশন। আরেকটা হচ্ছে আমরা যদি 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে সুগার চেক করি, তাহলে স্বাভাবিক হচ্ছে 140-এর মধ্যে, ডায়াবেটিস বলি 200 বা তার উপরে গেলে। এবার মাঝখানে যেটা 140 থেকে 200, সেইটা হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, সেটা হচ্ছে প্রি ডায়াবেটিসের আরেকটা পার্ট। এছাড়াও আমরা আজকের দিনে HbA1c, যেটা অ্যাভারেজ সুগারের হিসেব দেয় গত 2-3 মাসে, যেটা আমরা বেশি ইউজ করি ডায়াবেটিস যার হয়েছে তাদের সুগার কন্ট্রোল কেমন আছে সেটা অ্যাসেস করার জন্য। সেটাও এখন ডায়াগনোসিসের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। সেখানেও ওই রকম ডায়াবেটিস আমরা বলি 6.5 বা তার পার্সেন্ট, 6.5% বা তার উপর হলে ডায়াবেটিস বলি। নর্মাল বলি 5.7% বা তার নিচে হলে। এখানেও মাঝখানে যেটা অর্থাৎ 5.7 থেকে 6.4% অব্দি প্রি ডায়াবেটিস। তো এইটা গেল আমাদের কি করে আমরা কাকে বলবো প্রি ডায়াবেটিস, তার উত্তর। স্যার, এবার একটু আমি লক্ষণের প্রসঙ্গে আসছি যে এই প্রি ডায়াবেটিক পেশেন্ট যারা, তাদের কি কি লক্ষণ শরীরে দেখা দেয়? প্রি ডায়াবেটিসে কোনো সিমটমই থাকবে না বিকজ অফ দ্য সুগার রিপোর্ট। তার অন্যান্য বিষয়ে কিছু কিছু ফিচার থাকতে পারে। এরা অনেকেই ওভারওয়েট বা ওবিজ, এই ওবেসিটি রিলেটেড তাদের নানা রকম সিমটম থাকতে পারে। সে গাঁটে ব্যথা হতে পারে, তার হাঁটতে চলতে অসুবিধে হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে ইত্যাদি। কিন্তু প্রি ডায়াবেটিস পার সে কোনো সিমটম আনে না। সেই জন্যই বেশিরভাগ ক্ষেত্রেই প্রি ডায়াবেটিস লেভেলে ডায়াগনোসিসটা হয় সর্ট অফ অপরচুনিস্টিক, যে অন্য কোনো কারণে একটা পরীক্ষা করতে গেল, তাতে সুগারটা ধরা পড়লো, বা কোথাও কোনো স্ক্রিনিং প্রোগ্রাম হচ্ছে যে 50 জন, 100 জন, 500 জন মানুষের মধ্যে সুগার টেস্ট করে দেখা হচ্ছে প্রি ডায়াবেটিস কতজনের আছে। আমরা এই ICMR আমাদের সারা দেশে এই ডায়াবেটিসের প্রিভ্যালেন্স দেখার একটা স্টাডি করেছিলেন, যার পশ্চিমবাংলার পার্টের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আমি ছিলাম। তো সেইখানে সকলের ক্ষেত্রে যাদের যাদের দেখা হয়েছে, তাদের সিমটম থাকুক না থাকুক, তাদের বাড়িতে ডায়াবেটিসের হিস্ট্রি থাকুক না থাকুক, তাদের বিভিন্ন স্যাম্পল, একটা সাইজ স্যাম্পলের অন্তত সারা দেশে এই সুগার টুগার দেখা হয়েছিল। তো সেখানে কিন্তু প্রি ডায়াবেটিসের প্রিভ্যালেন্স ডায়াবেটিসের থেকে আরও বেশি ছিল। প্রি ডায়াবেটিস দেখা গেছিল ওভারঅল সারা দেশের ক্ষেত্রে প্রায় 11% অ্যাডাল্ট পপুলেশনে। প্রি ডায়াবেটিসের সংখ্যা কিন্তু আরও বেশি, প্রায় 15% প্রি ডায়াবেটিস। সো এই যে যারা প্রি ডায়াবেটিস আজকে আছেন, তাদের সম্বন্ধে আমাদের কনসার্ন কেন? দুটো দিক। একটা হচ্ছে প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হতে পারে ভবিষ্যতে,
এবং যদি এদের ফলো করা যায়, প্রি ডায়াবেটিস আজকে যাদের আছে তাদের যদি আমরা 5 বছর ধরে সুগারগুলো চেক করতে থাকি, দেখা যাবে যে রাফলি আমরা সহজভাবে বোঝার জন্য 1/3 স্বাভাবিক আবার ফেরত চলে আসবে। 1/3 প্রি ডায়াবেটিস স্টেজেই থেকে যাবেন, 1/3 ফ্র্যাঙ্ক ডায়াবেটিসে কনভার্টেড হবেন। আমাদের দেশে দেখা গেছে কিন্তু এই কনভার্সন রেট প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসে আরও অনেক বেশি কম্পেয়ার টু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। সো যে কোনো কারণেই হোক, তো আমাদের ক্ষেত্রে হয়তো এইটা ঠিক অ্যাপ্লাই করবে না। 1/3 থেকে আরও বেশি সংখ্যক মানুষ, বেশি প্রপোর্শনের মানুষ প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসে কনভার্টেড হবে। তো একটা দিক হলো প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হতে পারে, আর একটা দিক হচ্ছে প্রি ডায়াবেটিস যার আছে, যার সুগারগুলো স্বাভাবিকের থেকে বাড়তে শুরু করেছে, তাদের আন্ডারলাইং মেটাবলিক ডিসফাংশন আছে, তাদের শরীরে ইনসুলিনের রেজিস্ট্যান্স আছে, এবং সেইটা রিলেটেড আর যে ক্রনিক সমস্যাগুলো, বিশেষ করে কার্ডিওভ্যাসকুলার ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এইগুলোর রিস্ক কিন্তু এদের এই অবস্থা থেকেই বেড়ে গেল। মানে তাদের ডায়াবেটিস না হয়েও কিন্তু তাদের হার্ট অ্যাটাকের রিস্ক বা স্ট্রোকের রিস্ক বেড়ে গেল। সুতরাং সেইটা হচ্ছে আরেকটা কারণ কেন আমরা প্রি ডায়াবেটিসের আইডেন্টিফাই করে তাদের আমরা প্রপার একটা চিকিৎসার মধ্যে রাখতে চাইব। একদম স্যার, এর পাশাপাশি যেটা জানার যে কারা তাহলে প্রি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন, কাদের ঝুঁকি বেশি থাকে? এটা না স্ট্রেটওয়ে যাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার রিস্ক বেশি, তারাই প্রি ডায়াবেটিসের রিস্কও বেশি তাদের ক্ষেত্রে থাকবে। অর্থাৎ যারা ওভারওয়েট বা ওবেস, যারা ফিজিক্যালি লেস অ্যাক্টিভ, যাদের বাড়িতে ডায়াবেটিসের একটা স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে, যে মায়ের হয়তো প্রেগনেন্সিতে সুগার বেড়েছিল, জেস্টেশনাল ডায়াবেটিস বলি, যেটা অনেক ক্ষেত্রেই প্রেগনেন্সির পর সুগারটা আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু তার আবার ভবিষ্যতে কিন্তু সুগারটা বাড়ার রিস্ক থাকে। মানে মায়ের না বাচ্চা? মায়ের। আচ্ছা। এবং বা যার ডায়াবেটিস হয়তো জানা ছিল না, কিন্তু যে বাচ্চা হয়েছে তার কনজেনিটাল ম্যালফরমেশন ছিল, তাদের ক্ষেত্রেও সন্দেহ করা হয় যে মায়ের হয়তো সুগার বেশি ছিল। তো এইগুলো প্লাস যেটা আমরা বলি যে অনেক সময় দুর্বৃত্তরা একা আসে না, একসঙ্গে দল বেঁধে আসে। অর্থাৎ যার প্রেশার বেশি আছে, যার কোলেস্টেরল বেশি আছে, এরাও কিন্তু এদের রিস্ক আবার ডায়াবেটিস হওয়ার রিস্ক বেশি, এদের তাদের প্রি ডায়াবেটিস হওয়ারও রিস্ক বেশি। যেমন ডায়াবেটিস যার আছে তার প্রেশার বেশি বা কোলেস্টেরল বেশি ইত্যাদি হওয়ার রিস্ক বেশি, অন্যটাও খাটে। সুতরাং এরাও একটা গ্রুপ যাদের ক্ষেত্রে সুগারটা চেক করা উচিত, দেখে নেওয়া উচিত যে প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস স্টেজে আছেন কিনা। স্যার, মোটামুটিভাবে আপনি যে 1/3 কথা বললেন ওয়ার্ল্ড বেসিসে, এই 1/3 যে পপুলেশন, তাদের যদি ডায়াবেটিস মানে প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসে আক্রান্ত হতে মোটামুটি কতদিন সময় লাগে? ওই রাফলি একটা বললাম যে বছর 5-এর মধ্যে। স্যার, এবার তাহলে আমরা একটু ট্রিটমেন্টের বিষয়টা নিয়ে আসছি যে এই প্রি ডায়াবেটিক পেশেন্ট যারা, তাদের আপনারা কিভাবে ট্রিটমেন্ট করেন? এদের কি কোনো মেডিসিন দেওয়া হয়? মুশকিলটা তো হচ্ছে যে এরা যেহেতু তাদের কোনো সিমটম নেই, নিজে খুব একটা কিছু অস্বস্তি বোধ করছেন না, এরা চিকিৎসা করতে চান না। মানে এটা স্বাভাবিক যে আমার কষ্ট নেই, অসুবিধা নেই, কেন আবার চিকিৎসা করব। এখানে কিন্তু আমরা, এবং অনেক ক্ষেত্রেই হয় যে বাবা বা মায়ের ডায়াবেটিস আছে, ছেলেরও চিকিৎসা, ছেলে বা মেয়ের পরীক্ষা করতে আমরা বললাম, তাদের ক্ষেত্রে প্রি ডায়াবেটিস পাওয়া গেল, তখন আমরা তাদের উৎসাহ দিই যে জীবনশৈলীর পরিবর্তন করুন, যাতে আপনি এই ডায়াবেটিসে প্রিভেন্ট করতে পারেন। এবং এইখানে আমাদের যথেষ্ট এভিডেন্স আছে, সায়েন্টিফিক এভিডেন্স আছে যে যারা এই প্রি ডায়াবেটিস স্টেজে আছেন, তারা যদি ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে ওয়েট, বডি ওয়েট, যারা ওভারওয়েট স্পেশালি, ওয়েট অনেক কমাতে হবে না, দেখা গেছে 7% ওয়েট
কমালে তাদের ডায়াবেটিস হওয়ার রিস্ক অন্তত 50% কমানো গেছে। এবারে এই স্টেজে ওষুধ ওয়াইডলি ব্যবহৃত হয় না এখন। আমাদের দেশে প্রি ডায়াবেটিসটা এখনো একটা ডিজিজ হিসেবে ঠিক মার্কড নয়, অফিসিয়ালি এটা একটা ডিজিজ এন্টিটি ধরা হয়নি। আমাদের পাশের দেশে চায়নাতে কিন্তু প্রি ডায়াবেটিস ইজ রিকগনাইজ অ্যাজ এ ডিজিজ না হলে তার জন্য ওষুধ দেওয়া যায় না। তবে স্টাডির মাধ্যমে দেখা গেছে যে কিছু ওষুধ যেটা ডায়াবেটিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মেটফরমিন ওষুধ অনেক দিন যাবত তার আমরা ব্যবহার করে এসেছি, তার সাইড এফেক্ট এটসেট্রা এগুলো আমরা জানি ভালো করে। সেটা বিশেষ করে যারা বেশি ওভারওয়েট এবং যাদের সুগারগুলো প্রি ডায়াবেটিসের একটা রেঞ্জ বললাম, তো যাদের প্রায় ডায়াবেটিসের কাছে কাছে ছুঁই হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু মেটফরমিনের ব্যবহারটাও অ্যাকসেপ্টেড, অ্যাপ্রুভড। তো সেটাও কোনো কোনো ক্ষেত্রে দেওয়া হয়। আর বেসিক্যালি ডায়েট এবং এক্সারসাইজ এইটাই মোস্টলি আমরা এনকারেজ করি। স্যার, আপনি এক্সারসাইজের কথা বললেন এবং যারা ওবিস তাদের 7% পর্যন্ত ওয়েট কমিয়ে নেওয়ারও কথা বললেন। এবার আমি একটু ডায়েটের প্রসঙ্গে আসছি। আপনি একটু বলুন যদি ডায়াবেটিস, এই প্রি ডায়াবেটিকদের ডায়েটের মাধ্যমে তাদের কিভাবে সুরাহা করা যায়। ওভারঅল একটা তো দেখতে হবে যে ওয়েট বেশি থাকলে, ওয়েট কমাতে গেলে আমাদের এনার্জি ব্যালেন্সটাকে নেগেটিভ সাইডে আনতে হবে। ব্যাংকে যা জমা দিচ্ছেন তার চেয়ে উইথড্র বেশি করতে হবে, করলে ব্যাংক ব্যালেন্সটা কমবে, শরীরটাও তাই নিয়মে কিন্তু চলে। তো সুতরাং সেটা কিছুটা নির্ভর করবে যে এখন তারা কি খাচ্ছেন তার থেকে কিছুটা কম করতে হবে। অনেক কিছু মানে আমরা একটা আমাদের মতো করে একটা ডায়েট লিখে দিলে হয়তো সেটা ফলোড হবে না। কিছুটা অন্তত যার যা অভ্যেস সেই মতো খাওয়া দাওয়াগুলো যতটা সম্ভব রেখে হয়তো পরিমাণটা আমরা কম করতে বলবো। এবং সেখানে একটা বিশেষ দেখা গেছে যে তেলের কনজামশনটা অনেক ক্ষেত্রেই কারণ হয় ওজন বেশি। আমরা রাফলি বলি যে একজন মানুষের অ্যাডাল্টের এক মাসে তেল ব্যবহার করা উচিত 1/2 লিটার থেকে ম্যাক্সিমাম 1 লিটার। 1 লিটার না হলে ভালো, 1/2 লিটারের কাছে রাখলে ভালো। অর্থাৎ 4 জনের যদি সংসার হয়, মাসে ম্যাক্সিমাম 4 লিটার তেল, 2 থেকে 4 লিটার তেল, সেই তেল সর্ষের তেল, সাদা তেল সব কিছু মিলিয়ে। অনেকে বলে ডাক্তারবাবু আমি তো অলিভ অয়েল খাই। তো অলিভ অয়েলের নানা রকম গুণটুন আছে, সেটার ডিটেলসে হয়তো আমরা এখন ডিসকাস করতে পারছি না। কিন্তু সব আগে বলে নিই যে সব তেলের কিন্তু ক্যালোরি ভ্যালু একই, অর্থাৎ কতটা এনার্জি যাচ্ছে তেলের মাধ্যমে সেটা এক। অলিভ অয়েল হোক বা আমাদের পুরোনো দিনের সর্ষের তেলই হোক, বা ঘি হোক বা মাখন হোক, এই ফ্যাট জাতীয় জিনিসগুলো, ফ্যাটস অ্যান্ড অয়েলস, ক্যালোরি ভ্যালু সকলেরই এক। সুতরাং অলিভ অয়েল খেলে যে ওজন কমে যাবে এরকম কিন্তু না। সরি, হ্যাঁ না, ঠিক আছে। তো এই অলিভ অয়েল নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই অলিভ অয়েলের যে খাবার পদ্ধতি সেটা তো বিদেশে সম্পূর্ণ আলাদা। আমাদের এখানে যে কড়াতে তেল দিয়ে সেই অলিভ অয়েলটাকে ভেজে সেটা দিয়ে মাছ, ডিম এসব খাওয়া হচ্ছে, এই পদ্ধতিটা কি ঠিক? না, অ্যাবসলিউটলি নয়। অলিভ অয়েলের ওইভাবে রান্না করার অয়েল এটা নয়, এটা স্যালাড অয়েল হিসেবে ব্যবহার করলে তার গুণটা পাবেন। ঠিক স্যার, এবার যেটা আপনি বলছিলেন, আর এর সঙ্গে আমরা তেলের কনজামশনটা কমানোর চেষ্টা করব। তো কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞেস করলে বাড়িতে সকলেরই ওজন বেশি, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমি একটা ক্লু পাই যে কতটা তেল ব্যবহার করছেন। কেউ 4 জনের ক্ষেত্রে বলেন 6 লিটার, 8 লিটার, 10 লিটারও বলেন। তো সেখানে সেটা কমানোর জায়গা থাকে। অনেক ক্ষেত্রেই বলেন না আমরা তো 2 লিটারই খাই, 3 লিটারই খাই, যা খাওয়া উচিত তাই খাই। তো সেখানে জিজ্ঞেস করলে অনেক ক্ষেত্রেই ক্লু পাওয়া যায় যে না, তারা বাড়িতে রান্না করে খান হয়তো মাসের মধ্যে 10 দিন, বাকি 20 দিনই হয়তো বাইরে থেকে খাবার আসে, বাইরে গিয়ে খান। তো সেইগুলো তখন অ্যাসেস করতে হয়। তো আনহেলথি খাবারগুলো যথেষ্ট কম করা যায় এবং
গ্রস অ্যাডভাইসের মধ্যে হচ্ছে শাক সবজি ফল এইগুলোকে বেশি করে খাওয়া। এগুলো একটা সিগনিফিক্যান্ট একটা প্লেটে খাওয়ার মধ্যে যে ভাত ডাল তরকারি মাছ যা থাকে সাধারণ বাঙালির ইয়েতে, তাতে সাধারণত আমাদের তরকারিগুলো আজকালকার দিনে কমে যাচ্ছে। তরকারি বলতে আলুই বোঝায়, আলু খেতে পারবেন না তা নয়, কিন্তু আলুতেও ক্যালোরি বেশি থাকে কম্পেয়ার টু গ্রিন ভেজিটেবলস। সে পটল বেগুন হচ্ছে শাক যা হোক, সেগুলো সবকটা আমাদের প্লেটের অন্তত প্রায় অর্ধেকটা যদি ভর্তি থাকে, তাহলে ওভারঅল মিলটা হেলদি বলে ধরা যাবে। একদম। স্যার, আরও একটা ব্যাপার যে চিনি খাওয়ার যে প্রবণতা এবং মিষ্টি খাওয়ার প্রবণতা, এটা নিয়ে কি বলবেন? এইটা না একটু মানে কন্ট্রোভার্সিয়াল। বাই অ্যান্ড লার্জ কতটা ক্যালোরি খাচ্ছেন তার উপরেই নির্ভর করছে। চিনি খাচ্ছেন কি মিষ্টি খাচ্ছেন কি না তার উপর নির্ভর করছে না, কিন্তু অনেকগুলো স্টাডি আছে যে যারা চিনি বেশি খান তাদের ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার রিস্ক বেশি আছে। এইটা ডিরেক্টলি চিনির এফেক্ট না এইটা চিনির সঙ্গে অ্যাসোসিয়েটেড অন্যান্য আরও যে আনহেলদি হ্যাবিটস হয়তো থাকে তার এফেক্ট, এটা পরিষ্কার নয়। আমার দিক থেকে মনে হয় যে চিনি মিষ্টি যে একেবারে খাবেন না যার ডায়াবেটিস নেই এরকম নয়, কিন্তু সেই মিষ্টি খেলেও সেই মিষ্টিগুলো ভাজা মিষ্টি না খেয়ে এমনি ছানার মিষ্টি খাওয়াটা হেলদি বেশি। আচ্ছা স্যার, আরেকটা ব্যাপার, অনেকের অ্যালকোহল খাওয়ার প্রবণতা বাড়ছে। ঠিক, অ্যালকোহল কখনোই আমরা রেকমেন্ড তো করি না। অ্যালকোহলে ক্যালোরি যায় যথেষ্ট এবং তার অন্যান্য বিভিন্ন হেলথ ড্যামেজিং এফেক্ট আছে। অ্যালকোহল ডিরেক্টলি ডায়াবেটিস করে তা নয়, বাট টোটাল ক্যালোরিটা বাড়িয়ে দেয়। এবং অ্যালকোহল অনেক ক্ষেত্রেই অনেকেই শুধু এমনি অ্যালকোহল খান না, তার সঙ্গে বিভিন্ন স্ন্যাক করেন, তাতে আরও ওজন বাড়ে। সেই স্ন্যাকগুলোও যদি সিলেক্ট করে লেটস সে ওই গাজর বা কিছু শশা এগুলোর স্টিক্স এগুলো যদি সঙ্গে খান, এটা অনেক বেশি হেলদি অন্যান্য কোনো ভাজাভুজি ইত্যাদি যদি না খান। আর অ্যালকোহল খেতে হলে মেবি একটা কি দুটো ড্রিঙ্ক ইন এ ডে ম্যাক্সিমাম, তার চেয়ে বেশি নয়। না খেলে সবচেয়ে ভালো। আর অ্যালকোহল ডিরেক্টলি ডায়াবেটিস করতে পারে। অনেক দিনে অ্যালকোহলের জনিত প্যানক্রিয়াসের ড্যামেজ হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, তার থেকে প্যানক্রিয়াস ড্যামেজ হয়ে গিয়ে সেখানে ইনসুলিনের ক্ষরণ কমে গিয়ে ডায়াবেটিস হতে পারে। সেটা কমনলি নয়, সেটা ইউজুয়ালি অনেক অ্যালকোহল এক্সেস হলে তবেই সেটা হয়। স্যার, প্রিডায়াবেটিকের সঙ্গে স্মোকিংয়ের কোনো রিলেশন আছে? না, ডিরেক্টলি স্মোকিংয়েরও সম্পর্ক নেই, তবে আমরা সবসময় স্মোকিং বন্ধ করতে বলি। এবং আমাকে রোগী বা রোগীর বাড়ির লোক যে তাহলে ডাক্তারবাবু এর সঙ্গে সুগারটার সম্পর্ক আছে কি না, এখনও পর্যন্ত ডিরেক্ট কোনো সম্পর্ক বলতে পারা যাচ্ছে না। যে স্মোকিং বন্ধ করলে প্রি ডায়াবেটিসটা নর্মাল হয়ে যাবে তা বলা যাচ্ছে না। বরং একটু স্মোকিং বন্ধ করলে কারোর ক্ষেত্রে যারা হেভি স্মোকার, স্মোকিং বন্ধ করলে একটু ওয়েট বাড়তে পারে, যেটা কিনা প্রি ডায়াবেটিসের পরিপ্রেক্ষিতে ভালো না। আমরা চাই না ওয়েট বাড়ুক, কিন্তু আমরা বন্ধ করতে বলি একটু আগেই, যে কারণে বললাম যে এই প্রি ডায়াবেটিস থেকেই তো তাদের হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে গেছে। সুতরাং এখন সিগারেট বন্ধ করলে সেই রিস্কটা অন্তত কিছুটা কম করা যাবে। তো সেই দিক থেকে স্মোকিং বন্ধ করার কথা। স্যার, লাস্ট প্রিডায়াবেটিক আটকাতে প্রথম থেকে মানে শুরু থেকে অল্প বয়সে যেহেতু ডায়াবেটিস আক্রান্তের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, কি করবেন, মানে মানুষ কি করবেন? কারণ আপনি যেটা বললেন ভীষণ ইম্পর্টেন্ট, যে কিছু সিমটম দেয় না, বুঝতে পারা যায় না, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয়? এমনি একটা হেলদি লাইফস্টাইল তো অফকোর্স সকলের জন্য করা উচিত। যে শাকসবজি ফল এগুলো বেশি খাওয়া, ভাজাভুজি অ্যাভয়েড করা, শরীরে ওজন বডি ওয়েটের দিকে নজর রাখা, ভুঁড়ি বাড়ছে না সেটা দেখা, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ কিছু একটা করা, মনের আনন্দ মনের শান্তি রাখা, কিছু একটা রিল্যাক্সেশনের উপায় খুঁজে নেওয়া। রোজ সারাদিনে আমাদের নানা রকম প্রেশার যায় কাজের মধ্যে, বাড়িতেও দুশ্চিন্তা দুর্ভাবনা নানা রকম আছে। সকলে রোজ একটু একটা সময় যদি ডেসিগনেটেড আধ ঘন্টা সেখানে
আপনি ভালো গান করতে পারলে আপনি গান করবেন, আমি গান করতে নিজে পারি না, আমি গান শুনি, যে যেটা পারবে ভালো করে কিছুটা রিল্যাক্সেশনের সময় সর্ট অফ বডিটাকে, মনটাকে ডিটক্সিফাই করা, সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইন প্রিভেনশন অফ লট অফ ডিজিজেস, ডায়াবেটিস ছাড়াও। তো এইভাবেই আমরা করতে পারি। তাছাড়া আমাদের দেশে পসিবলি 30 ক্রস করলেই সকলের সুগার একবার চেক করা উচিত, যেহেতু আমাদের দেশে এত কমন ডায়াবেটিস কোনো সিমটম ছাড়াই। সে সময় যদি নর্মালও থাকে বছর 3 আবার রিপিট করা উচিত। আর যদি তখন একটু বেশির দিকে অর্থাৎ প্রি ডায়াবেটিস রেঞ্জে থাকে তাহলে 6 মাসেই আবার চেক করা উচিত, এবং ইন বিটুইন যতটা যা চেষ্টা করা নিজের ডায়েট, এক্সারসাইজ এগুলো করা। এক্সারসাইজ বলতে স্যার কোনগুলো? এক্সারসাইজ যেটা করতে পারবেন সেইটা, মানে কিছু অন্য যে মানে এক্সারসাইজ করতে বললেই যে একটা জিমে জয়েন করতে হবে এটা এসেনশিয়াল নয়। জিমে জয়েন করার একটা সুবিধা হচ্ছে যে সেখানে একটা ফি দিয়ে দিচ্ছি আমরা, তাই আমাদের একটা টিকি বাধা থাকে যে হ্যাঁ তাহলে আমাকে যেতে হবে, সপ্তাহে 3 দিন বা 4 দিন বা 5 দিন যেতে হবে, যেহেতু আমি ওখানে টাকা দিচ্ছি। তো সেইটার জিমে যাওয়ার একটা বিশেষ পজিটিভ দিক এনশিওর করা যে হ্যাঁ রেগুলার যাচ্ছি। আরেকটা দিকও জিমে যাওয়ার আছে যে আমাদের কিছু কিছু ব্রিস্ক ওয়াকিং একটা গুড ফর্ম অফ এক্সারসাইজ, জোর পায়ে হাঁটা, সুবিধে না থাকলে স্কিপিং করা, ছোটা। তাছাড়া যে খেলতে পারবে, কেউ ব্যাডমিন্টন খেলতে পারলে, টেনিস খেলতে পারলে, সাঁতার কাটার সুযোগ থাকলে, এগুলো সবই যার যেটা সুযোগ হবে সে সেভাবেই সেটা করবেন। আরেকটা হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম আমরা এক্সারসাইজটাকে ডায়াবেটিসের পরিপ্রেক্ষিতে বা ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর পরিপ্রেক্ষিতে 2 রকমের এক্সারসাইজের কথা বলি। একটা এরোবিক এক্সারসাইজ যেটা হাঁটা, ছোটা, সাঁতার কাটা ইত্যাদির মাধ্যমে হয়। আরেকটা হচ্ছে মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ বা অ্যানারোবিক এক্সারসাইজ। সেই এক্সারসাইজগুলো হয়তো একটু কারুর তত্ত্বাবধানে ইনিশিয়ালি করলে ভালো, সেগুলো জিমে হয়তো গেলে বেশি সুবিধা। সেগুলো সপ্তাহে 2 দিন বা 3 দিন করা উচিত অ্যাপার্ট ফ্রম রেগুলার হাঁটা। তো এইগুলো এক্সারসাইজ। একদম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই গুরুত্বপূর্ণ মতামতের জন্য।